কি হলো সঞ্চিতা, কিছু বলবে আমায়? আমার সামনে এখন সঞ্চিতা নীরব দর্শকের মতন দাঁড়িয়ে আছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তবে কিছু তো একটা ঘটেছে তার সঙ্গে, যেটা হওয়াটা বাঞ্ছনীয় নয়। আমি কিছু বলতে যাব, অমনি আমার হাত দুটোকে শক্ত করে চেপে ধরে সে। আমার মনের মধ্যে সবকিছু কেমন যেন তালগোল পাকাতে লাগলো। কি করব আমি? হঠাৎ লক্ষ্য করলাম সঞ্চিতার চোখের কোণ থেকে 2 ফোঁটা জল এসে পড়ল আমার হাতের উপর। কি হলো সেটা কেন বলছে না সে? এমনিতেও ঈশ্বর তাকে জন্মগত বাগরুদ্ধ করে রেখেছেন, তার উপর এত কিসের নীরবতা? আমার ইচ্ছা করছে একবার জড়িয়ে ধরতে তাকে, আর অনুভব করতে তার না পাওয়ার, তার না চাওয়ার উষ্ণ পরশকে। কিন্তু সবকিছুকে বিফল করে চলে গেল সে। খালি রেখে যায় আমার হাতে এক টুকরো চিরকুট। এরপর সবই অন্ধকার। ভালোবাসা একটা আবেগ। ভালোবাসা মানে আমার প্রিয় কিসে ভালো থাকে সেইটা মনে করে চলা, তাকে সেইভাবেই সেবা দেওয়া। ভালোবাসা মানে কোনো আশা নয়, কোনো আকাঙ্ক্ষা নয়। আর সেই ভালোবাসা মানুষের জীবনে যদি মানুষকে কমজোরি করে দেয়, তার ফল হয়ে ওঠে বিভীষিকাময়। আজ সেই গল্প নিয়ে রহস্য ও রোমাঞ্চের টিম। আজকের গল্প শ্রী সোমনাথ ব্যানার্জির কলমে ব্যোমকেশ ফ্যান ফিকশন গল্প সঞ্চিতা। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান কমেন্টে দিতে ভুলবেন না। সঙ্গে রাখুন আর সঙ্গে থাকুন রহস্য ও রোমাঞ্চ টিমের সঙ্গে। শুনে ফেলুন আজকের গল্প সোমনাথ ব্যানার্জির কলমে সঞ্চিতা। সমুদ্রে পার দিয়ে হাঁটতে হাঁটতে বললাম, কি হে ব্যোমকেশ, এত চুপ কেন হে? ব্যোমকেশ নিজের হাঁটা থামিয়ে আমার দিকে চেয়ে বলল, অজিত, আমি এখন সত্যহারা। এই স্নিগ্ধ পরিবেশেও সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে ভায়া। আমি এবার মজা করে বললাম, তাহলে সত্যবতীকে চোখে হারাচ্ছ ভায়া? সত্যি কত কি যে দেখতে হয়। ব্যোমকেশ একটু গভীর হয়ে বলে, কেন, কি দেখলে? এই যে একজন সত্যান্বেষীরও যে বিরহ ব্যথা জাগে, সেটা আমার জানা ছিল না ভায়া, আজ দেখে নিলাম। ব্যোমকেশ মুচকি হেসে বলে, ভায়া, আগে বিয়েটা করো, আর সেটা না পারলে আগে একটা প্রেম করো। তাহলে বুঝতে পারবে যে প্রিয় ছাড়া সবকিছুই যেন ফাঁকা। আমি এবার বলি, না না, আমার বাবা এসব দরকার নেই। তোমার অবস্থা দেখেই বুঝতে পারছি এই দুঃখটা কতটা বাড়তে পারে। অকারণে নিজের জীবনে দুঃখ টেনে আনবো কেন বলো তো ব্যোমকেশ? এরপর একটু থেমে বলি, আচ্ছা তা বৌঠানকে সঙ্গে তো নিয়েই আসতে পারতে। সেটা কি চেষ্টা করিনি বলছো নাকি? তেনার কথা অনুযায়ী খোকা এখন ছোট, তাই উড়িষ্যা শহরকে জমি সংক্রান্ত বিষয়ে তদন্তের জন্য ব্যোমকেশ আর আমি এখন পুরীতে। কেসটা বেশ জটিল, তাই ব্যোমকেশও বেশ নাজেহাল হয়ে পড়েছে। গোটা 4 দিন পুরীতে আসলেও ব্যোমকেশ নিজের কাজ ছাড়া কিছুই করতে চায় না। আজ এক প্রকার জোর করেই তাকে নিয়ে বেরোলাম এই সমুদ্র সৈকতে। ব্যোমকেশ এবার আমার দিকে চেয়ে বলে, অজিত, কিছু অর্থের জন্য রহস্যের সমাধান করি বটে, কিন্তু এই কেসটা নিয়ে বড়ই বেগ পেতে হচ্ছে ভায়া। আমি বললাম, হ্যাঁ সেটা তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে ব্যোমকেশ, তাই তো এক প্রকার টেনেই তোমাকে এই সমুদ্র সৈকতে নিয়ে আনলাম। আর তাছাড়া বাঙালি হয়ে পুরী এসে একটু ঘোরাঘুরি না করলে চলে? হ্যাঁ, সেটা ভালোই বলেছ অজিত, আর সত্যি ঘুরতে ভালোই লাগছে, কিন্তু কি বলো তো? এই বলে কিছুক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে থাকলো।
আমি বললাম, কি ব্যোমকেশ? ব্যোমকেশ আমার প্রশ্নের নিজের সম্বিত ফিরে পেয়ে বলল, হ্যাঁ, আসলে এখানে হাঁটতে হাঁটতে সত্যপতির কথা বড্ড মনে পড়ছে অজিত। তারপর আমার দিকে ফিরে বলে, না, চলো তো ভাই, একবার মন্দিরের রাস্তা যাওয়া যাক। এই বলে আমরা কিছুটা রাস্তা এগিয়েছি, অমনি পেছন থেকে একটা অপরিচিত গলার আওয়াজ ভেসে এলো আমাদের কানে। ও ব্যোমকেশ বাবু! আমরা পেছন ফিরে যাকে দেখি, তার বয়স 60 কি 65, পরনে ধুতি, পাঞ্জাবি আর হাতে একটা লাঠি। ও এতক্ষণ লক্ষ্য করিনি, এবার দেখলাম তার সঙ্গে একজন মহিলাও আছেন, হয়তো তার মেয়ে। কিন্তু মেয়ে এরকম শিহরণ খেলছে কেন আমার গোটা শরীরে? মহিলার গায়ের রং খুব ফর্সা না হলেও তার চোখের মাদকতায় আমি হারিয়ে যাচ্ছি যেন। কিছুতেই ঠিক রাখতে পারছি না নিজেকে। আমার হুঁশ ফিরল ব্যোমকেশের একটা গোত্তাকে। ভদ্রলোক আমাদের সামনে দাঁড়িয়ে বললেন, আরে মশাই, সেই তখন থেকে আপনাদের নাম ধরে ডেকে চলেছি। এই দেখেছেন, এই দেখেছেন? এই বলে নিজের জিভটা দাঁত দিয়ে কেটে বললেন, আমার নাম হলো হরিপদ রায়, কলকাতার যাদবপুরে থাকি। ব্যোমকেশ নমস্কার জানিয়ে বলল, আপনি আমাকে চিনলেন কি করে? মশাই, আপনি হলেন একজন তারকা ডিটেকটিভ। ব্যোমকেশ ওনার কথা থামিয়ে বলে, না, একটু ভুল হল হরিপদবাবু। আমি হলাম সত্যান্বেষী, সত্য খোঁজাই আমার কাজ। আর উনি হলেন... এই বলে হরিপদবাবু পাশে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে ইশারা করল ব্যোমকেশ। আগে ও হলো আমার মেয়ে সঞ্চিতা। তবে আমি উৎসুক হয়ে বললাম, কি তবে? আসলে অজিত বাবু, জন্ম থেকেই মেয়েটি কথা বলতে পারে না। কারণ কত ডাক্তার বদ্যি ঠাকুর বাড়ি ঘুরেছে মেয়ের জন্য, কিন্তু কোনো কিছুতেই কিছু কাজ হয়নি মশাই। দেখলাম ভদ্রমহিলা আমাদের দিকে তাকিয়ে নমস্কার করলেন। অদ্ভুত মাদকতা আছে তার চোখের মধ্যে। বারবার ইচ্ছা করছে সেই চোখে নিজেকে ভাসিয়ে দিতে। তার গোটা শরীরের এক পূর্ণ যৌবনা নারীর আত্মপ্রকাশ ঘটেছে। বারে বারে চোখ ফিরিয়ে নিলেও নিজেকে তার প্রলোভন মুক্ত করে তুলতে পারছি না। আর অবাক ব্যাপার হলো, সঞ্চিতা দেবীও আমার দিকে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ ধরে। আমার হুঁশ ফিরল ব্যোমকেশের গলার আওয়াজে। তা আপনি এখানে কি করতে এসেছেন? হরিপদবাবু দন্ত বিকশিত হয়ে বললেন, সেরফ ঘুরতে মশাই। কিন্তু কি সৌভাগ্য বলুন তো, আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। আর বিশেষ করে আমার মেয়ে আবার অজিত বাবুর খুব ভক্ত। তা আপনারা কোথায় উঠেছেন? আসলে আমরা সরকারি আবাসেতেই উঠেছি। ও, ঠিক আছে। তা আপনাকে যখন পেলাম মশাই, তা ছাড়া যাচ্ছে না। আজ রাতে আমাদের হোটেলে নেমন্তন্ন রইল আপনাদের 3 জনের। ব্যোমকেশ তাড়াহুড়ো করে বলে, প্রথমত এবারে আমরা 2 জন মাত্র। আমার স্ত্রী মানে সত্যবতী আসেননি। আর দ্বিতীয়ত, আমাদের ক্ষমা করবেন হরিপদবাবু, আমাদের একটু কাজ আছে, তাই। ভদ্রলোক ব্যোমকেশের কথা থামিয়ে বলেন, আরে না না মশাই, আপনার কোনো কথাই আমি শুনছি না। আপনাকে কিন্তু আসতেই হবে। আর অজিত বাবু, আপনাকেও কিন্তু আসতে হবে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই আসবো, আর ব্যোমকেশও আসবে। অগত্যা ব্যোমকেশ রাজি হয়ে গেল। মন্দির যেতে যেতে হরিপদবাবু ব্যোমকেশের সঙ্গে বর্তমান সমাজ ব্যবস্থা নিয়ে গম্ভীর আলোচনা শুরু করলেন। আর আমি আর সঞ্চিতা পাশাপাশি যেতে লাগলাম। নিজেদের অস্থিরতা কাটাতে আমি বললাম, আপনি এর আগে পুরী এসেছেন? দেখলাম সঞ্চিতা তার কাঁধে থাকা ব্যাগ থেকে একটা ডায়েরি বার করে তাতে লিখলেন, না। আমি বললাম, আসলে এর আগে বহুবার আমি এসেছি,
তো বহু রাস্তাঘাট আমার জানাও আছে। তা আপনার হেঁটে যেতে কোনো অসুবিধা হবে না তো? সঞ্চিতা দেবী আবার ডায়েরিতে যেটা লিখলেন তাতে আমি খানিকটা লজ্জাই পেয়ে যাই। তিনি লেখেন, আমার সান্নিধ্যে তার কষ্ট নাকি লাঘব হয়ে যাবে। এরপর আমি কি বলবো আর ভেবে পাচ্ছিলাম না। সেই সময় ব্যোমকেশ বলল, চলো অজিত, আমাদের এবারে যেতে হবে ভায়া। আমি আর ব্যোমকেশ সেখান থেকে চলে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার নজর আর মন দুটোই পড়ে থাকলো সঞ্চিতার কাছে। কটেজে ফিরে এসে আমি একটা খসড়া নিয়ে বসে থাকলেও কিছু সময় পর মনকে শান্ত করতে পারছিলাম না। এক অসহনীয় যন্ত্রণা তাড়া করে বেড়াচ্ছিল আমায়। সবকিছুর মধ্যেও কিছু না থাকার অনুভূতি খেয়াল করছিলাম আমি। এবার ব্যোমকেশ আমাকে রসিকতা করতে করতে বলে, হায় রে, কি নিদারুণ কষ্ট, ভেতরটা জ্বলে গেল ভায়া। আমি পাশে থাকা বালিশটা ছুঁড়ে মারি ব্যোমকেশের দিকে লক্ষ্য করে। ব্যোমকেশ সেটা ধরে বলে, ভায়া, যতই বালিশ ছোড়ো না কেন হে, কিন্তু এই ব্যথার মলম আমার কাছেই পাবে কিন্তু। আমি বিরক্ত হয়ে বলি, কি ছেলে মানুষই করছো বলো তো ব্যোমকেশ? ছেলে মানুষের আর কি দেখেছো হে অজিত? এই তো শুরু, এই তো প্রথম দেখা, তাতেই তো চোখে হারাচ্ছ ভায়া। এরপর রাতে চাঁদের আলোয় সৌকতে সুন্দরীকে দেখলে তোমার যে কি হবে ভায়া, সেটা ভাবলেই আমি অবাক হয়ে যাচ্ছি। আবার দেখো, আমাকে আবার কাঁধে তুলে নিয়ে আসতে না হয়। এবার আমি বলি, কিছু বুঝতে পারছি না ভাইয়া, একটা অস্থিরতা কাজ করছে আমার ভেতরে, আমি লেখাটাও শেষ করতে পারছি না। এবার ব্যোমকেশ বেশ গম্ভীর হয়ে বলে, চিন্তা করো না, তুমি খালি চিন্তা করো তোমার ভালোবাসা কি করে পরিপূর্ণতা পায় সেটাই। রাতে আমরা হরিপদবাবুর সাথে দেখা করতে চলে গেলাম। তেনারা আমাদের জন্য অপেক্ষাই করছিলেন। আমাদের দেখতে পেয়ে হরিপদবাবু বললেন, আরে মশাই, কোথায় ছিলেন আপনারা? আমি তো সেই কখন থেকে অপেক্ষা করছি আপনাদের জন্য। ব্যোমকেশ হরিপদবাবুকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি সঞ্চিতার দিকে। আজ তার পরনে কালো একটা শাড়ি, চুলে গোলাপ ফুল। তাকে দেখে আমি কিছু বলতে যাব, অমনি তিনি তার আঙুলটা আমার ঠোঁটে রাখলেন। তারপর আমার হাত ধরে বার করে নিয়ে গেলেন সমুদ্রের পাড়ে। সঞ্চিতার হাতের পরশে আমার গায়ের প্রত্যেকটা লোম সজাগ হয়ে গেল। সারা শরীরে বিদ্যুতের ঝলক খেলতে লাগলো। সে এখন তাকিয়ে আছে পূর্ণিমার চাঁদের দিকে, আর আমি তার দিকে। হঠাৎ তার স্পর্শে আমার হুঁশ ফিরল। সঞ্চিতা আঙুল দিয়ে দেখায় চাঁদকে। এরপর যেটা ঘটে সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। হঠাৎ সঞ্চিতা তার মাথাটা আমার কাঁধে হেলান দিয়ে দেয়। আমি যেন একটা পাথরের মূর্তি। কি করব, কি করা ঠিক হবে কিচ্ছু বুঝতে পারছি না। আজ সকাল থেকে যেন আমার জীবনটা পুরো পাল্টে গেল। মনে মনে ভাবছি, আমি স্বপ্ন দেখছি না তো? এরপর কতক্ষণ আমরা একে অপরের হাত ধরে বালির উপর বসেছিলাম জানি না। সময় যেন কখন কোথা থেকে কেটে গেল কিছুই বোঝা যায় না। সঞ্চিতার স্পর্শে আমি যেন মনোমুগ্ধকর পরিবেশে বাস করছি। তবে একটা হতাশা মনের ভেতরে রয়েই যাচ্ছে। ঈশ্বর যে কেন ওকে বাকশক্তি প্রদান করেননি কে জানে। আজকে যদি তার মুখের দুটো ভালোবাসার কথা শুনতে পারতাম, তাহলে মনটাও অনেক শান্তি পেত। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আর ব্যোমকেশ সেখান থেকে চলে আসি। সারা রাত আজ সন্ধ্যার মধুর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। ঘুম ভাঙে ব্যোমকেশের গলার আওয়াজে। ওহে প্রেমিক, এবার ওঠো, বেলা তো হয়ে গেল যে। আমি ঘুম থেকে উঠে বলি, কি হলো ব্যোমকেশ, কোথাও যাবে নাকি?
ব্যোমকেশ হাতে ঘড়িটা পড়তে পড়তে বলে, হ্যাঁ ভাইয়া, আমার একটু দরকার আছে, হয়তো একবার ভুবনেশ্বরও যেতে হতে পারে, তাই তুমি আমার কথা কিছু ভাববে না, আমি ঠিক সময় চলে আসব। এরপর কি যেন ভেবে সে আবারও বলে, আর হ্যাঁ, হরিপদবাবু ফোন করেছিলেন, আজ সঞ্চিতা দেবী একবার তোমাকে নিয়ে মন্দিরে যাবেন, তাই সকাল 11টায় তোমাকে চৈতন্য দেবের মূর্তির সামনে গিয়ে দাঁড়াতে বলেছেন। এই বলে সে বেরিয়ে যায়। আমার মনের মধ্যে একটা তীব্র চাপা উত্তেজনা কাজ করতে শুরু করে। আমি ঘড়িতে দেখি 9টা বেজে গেছে, তাই তাড়াতাড়ি প্রস্তুত হয়ে সামান্য জলযোগ গ্রহণ করে আমি একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। যখন মূর্তির সামনে এলাম তখন দেখি ঘড়িতে 10:30 বাজে। একটা চাপা উত্তেজনা যেন লেগেই রয়ে গেছে আমার মনের মধ্যে। কিছু করেই যেন কিছুতেই ভালো লাগছে না। তাই ঠিক করি সামনের মিষ্টির দোকান থেকে ছানা পোড়া খাওয়া যাক। যেমন ভাবা তেমন কাজ। ছানা পোড়া আমার খুব পছন্দের একটি খাবার। আমি যখনই পুরীতে আসি ছানা পোড়া না খেয়ে আর যাই না। আর শুধু আমি কেন, ব্যোমকেশের ক্ষেত্রেও কিন্তু একই প্রযোজ্য। কিন্তু আজ আমার কি হলো? ছানা পোড়ার স্বাদটাও কেমন ফিকে হয়ে গেল। দোকানে টাকা মিটিয়ে পেছন ফিরব, অমনি দেখি সঞ্চিতা দাঁড়িয়ে আছেন। আজ তার পরনে লাল পাড় সাদা শাড়ি, এক অপরূপ রূপবতী লাগছে তাকে। তার ললাটে একটা লাল টিপ, চুলে খোঁফা, আর তার হাতে পুজোর সামগ্রী। আমি তার রূপে কখন যে মোহিত হয়ে পড়েছি খেয়ালই করিনি। হুঁশ ফেরে সঞ্চিতার স্পর্শে। আমাকে ইশারা করে মন্দিরে যেতে পারে। আমি নিজেকে সামলে বলি, হ্যাঁ বাবা চলো। রাস্তায় যেতে যেতে আমি সঞ্চিতাকে বলি, আচ্ছা একটা কথা বলি, কিছু যদি মনে না করো। আজ কিন্তু তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে সঞ্চিতা। সঞ্চিতা একটা মুচকি হাসে, তারপর হঠাৎ আমার ঠোঁটের দিকে তাকিয়ে তার হাতের আঙুল দিয়ে স্পর্শ করে। আমি স্তম্ভিত হয়ে যাই। পরে অবশ্য বুঝতে পারি ছানা পোড়ার কিছু অবশিষ্ট অংশ লেগেছিল আমার ঠোঁটে, তাই সে ছেড়ে দিচ্ছিল। নির্বিঘ্নে পুজো দিয়ে বেরিয়ে হঠাৎ আমাকে প্রণাম করে সে। আমি তাকে বাধা দিলেও সে মানতে রাজি হয় না। আমি জিজ্ঞাসা করি, এসবের কি দরকার ছিল সঞ্চিতা? সে ইশারায় বলে এটা তার ধর্ম। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। এরপর আর তেমন কিছু ঘটেনি। আমি তাকে হোটেলে তার বাবার কাছে ছেড়ে চলে আসি। আর এদিকে ব্যোমকেশ ফোন করে আমাকে জানিয়ে দেয় যে সে আজকে ফিরবে না। তাই আজকের এই অলস বৃষ্টিমুখর দিনে আমি নিজেকে বারান্দায় এলিয়ে দিই জিজিয়ার। সেখানে বসে বসে ভাবতে লাগি, কেমন যেন সব পাল্টে গেল। একদিনের মধ্যে সব ঘেঁটে গেল এক ব্রহ্মচারী লেখকের জীবন। আদৌ কি সঙ্গীহীন জীবনের সঙ্গীত দরকার ছিল? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঘুম ভাঙল টেলিফোনের আওয়াজে। আমি গিয়ে ধরে বলি, হ্যালো, কে? মানে আমি হোটেল ইন থেকে বলছি। মিস্টার অজিতেশ বন্দ্যোপাধ্যায় আছেন? হ্যাঁ, কি দরকার বলুন। আসলে আমার সামনে সঞ্চিতা ম্যাডাম দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন যে আজ রাত 9টায় সি বিচে মিট করতে। সঞ্চিতা? আচ্ছা ঠিক আছে, ওকে জানিয়ে দিন, যাব। এরপর আর কিছু কথা হয়নি। আমি টেলিফোনটা নামিয়ে রেখে ভাবি, কোনো বিপদ হলো না তো সঞ্চিতার? সকালে তো দেখে তেমন কিছু লাগলো না, সব ঠিকঠাকই ছিল। কোনো মতে দিনটা কাটিয়ে রাত 9টায় আমি পৌঁছে যাই সি বিচে। সঞ্চিতার পছন্দের জায়গা আমার জানা ছিল, তাই এদিকটা একটু নিরিবিলি, তেমন কেউ আসে না। আমি বালির ওপর পা মুড়ে বসে অবিরাম বয়ে চলা সমুদ্রের ঢেউয়ের দিকে চেয়ে আছি। কি সুন্দর লাগছে এসব দেখতে, এই সমুদ্র, এই বালি, এই রাত। আর দূরে লক্ষ্য করলাম সঞ্চিতা আমার দিকে লক্ষ্য করে হেঁটে হেঁটে আসছে। আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু সে কাছে আসতে লক্ষ্য করলাম তার আজ সুন্দরতাটা একটু ম্লান হয়েছে। তার সদা হাস্য মুখে ভাটা পড়েছে যেন। কিছু বলবে আমায়? আমার সামনে
এখন সঞ্চিতা নীরব দর্শকের মতন দাঁড়িয়ে আছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তবে কিছু তো একটা ঘটেছে তার সঙ্গে, যেটা হওয়াটা বাঞ্ছনীয় নয়। আমি কিছু বলতে যাব, অমনি আমার হাত দুটোকে শক্ত করে চেপে ধরে সে। আমার মনের মধ্যে সবকিছু কেমন যেন তালগোল পাকাতে লাগলো। কি করব আমি? হঠাৎ লক্ষ্য করলাম সঞ্চিতার চোখের কোণ থেকে 2 ফোঁটা জল এসে পড়ল আমার হাতের উপর। কি হলো সেটা কেন বলছে না সে? এমনিতেও ঈশ্বর তাকে জন্মগত বাগরুদ্ধ করে রেখেছেন, তার উপর এত কিসের নীরবতা? আমার ইচ্ছা করছে একবার জড়িয়ে ধরতে তাকে, আর অনুভব করতে তার না পাওয়ার, তার না চাওয়ার উষ্ণ পরশকে। কিন্তু সব কিছুকে বিফল করে চলে গেল সে। খালি রেখে যায় আমার হাতে এক টুকরো চিরকুট। এরপর সবই অন্ধকার। সারা রাত বসে থাকি চেয়ারে। কেমন যেন সব ওলট পালট খেয়ে গেল আজকের জীবনটা আমার। হঠাৎ ব্যোমকেশ পেছন থেকে বলে, কি হলো ভাইয়া, এত সকালে বারান্দা কেন? প্রেমে কি দিন রাত্রি হিসেব হয়ে গেল নাকি ভাইয়া? এই বলে সে হাসতে হাসতে এগিয়ে আসে আমার দিকে। আমি কিচ্ছু বলতে পারছি না। যখন সে আমার সামনে এসে দাঁড়ান, তখন আমার মুখ দেখে চমকে ওঠে। তারপর জিজ্ঞাসা করে, কি হলো অজিত, এ কি হাল করেছো তোমার? আমি কিছু না বলে সঞ্চিতা দেওয়া চিরকুট তার হাতে তুলে দিই। ব্যোমকেশ সেটা পড়ে বলে, আমি আর ফিরবো না, এখানেই সব শেষ অজিত বাবু, আর দয়া করে আমায় খুঁজবেন না। তারপর আমাকে প্রশ্ন করে, কাল তো সব ঠিক ছিল অজিত, এত তাড়াতাড়ি কি ঘটে গেল? আমি বললাম, কিছু জানি না ভাইয়া। কাল সারাদিন তো কত সুন্দর সময় কাটলো আমাদের দুজনকার। হঠাৎ যে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না ব্যোমকেশ। দেখো অজিত, এর উত্তর যে দিতে পারে সে হরিপদবাবু আর সঞ্চিতা দেবী। আমার বন্ধুর মনে প্রেমের আশা জাগিয়ে পালিয়ে যাওয়া তুমি হয়তো মেনে নিতে পারো অজিত, কিন্তু এই সত্যান্বেষী মেনে নেবে না এটা। এই বলে ব্যোমকেশ ফোন করতে যায়, কিন্তু ঠিক সেই সময় ফোনটা বেজে ওঠে। ব্যোমকেশ ফোনটা ধরে কেমন যেন হতভম্ব হয়ে যায়। রিসিভার রাখতে আমি বলি, কি হলো ব্যোমকেশ, কোনো সমস্যা? ব্যোমকেশ আমার কাঁধে হাত রেখে বলে, অজিত, কাল রাতে সঞ্চিতা দেবী আত্মহত্যা করেছেন। সমুদ্রের পাশে আজ তার লাশটা পাওয়া গেছে। হরিপদবাবু আমাকে ফোন করে সেটাই জানালেন। পুলিশ ইতিমধ্যেই পোস্টমর্টম করতে বডিটাকে পাঠিয়ে দিয়েছে। আমার মাথায় যাকে বলে বজ্রাঘাত। আমি ধপাস করে বসে পড়ি মাটিতে। চোখের কোণ থেকে জল নেমে আসে। ব্যোমকেশ আমার সামনে বসে পড়ে বলে, নিজেকে সামলাও অজিত, পুলিশ তোমাকে সন্দেহ করছে। আমি বলি, কিন্তু আমি তো ব্যোমকেশ। আমি জানি অজিত, তুমি কিচ্ছু করনি। আচ্ছা দাঁড়াও, আমি থানাতে ফোন করছি। এই বলে সে থানাতে ফোন করে কি সব বলে। তারপর আমার কাছে এসে বলে, অজিত, আমাদের একবার থানায় ডেকেছেন, হরিপদবাবুকে ডাকা হয়েছে, তুমি রেডি হয়ে নাও। এখন থানায় আমরা বসে আছি। আমরা বলতে আমি, ব্যোমকেশ, ইন্সপেক্টর মহাপাত্র, হরিপদবাবু। এতক্ষণ সব চুপচাপই ছিল। এবার ইন্সপেক্টর মহাপাত্র বললেন, মানে দেখেন হরিপদবাবু, এই অজিত বাবুর বিরুদ্ধে ডায়েরি হয়েছে। আর তিনি বলেছেন অজিত বাবুই নাকি ওনার মেয়েকে খুন করেছেন। এইটা শোনার পর হরিপদবাবু বললেন, আহা, ওই ওই অজিত অজিত ওই বেটা ডুবিয়ে মেরেছে আমার মেয়েকে, ওকে ধরুন। আমি কিছু বলতে যাব, অমনি ব্যোমকেশ আমাকে থামিয়ে বলে, অজিত, তুমি এখন কোনো কথা বলো না। তুমি কেন, এখন কেউ কোনো কথা বলবে না, কারণ এখন যা বলবো সেটা একমাত্র আমি। আপনি কি বলবেন?
আপনিও তো ওই খুনিটার বন্ধু। দেখুন হরিপদবাবু, মানছি আপনি একটা কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন, তার মানে এটা ভুলে যাবেন না যে আমি কিন্তু একজন সত্যান্বেষী, আর সত্যটা তুলে ধরাই কিন্তু আমার কাজ। আরে রাখুন তো আপনার সত্য আর সত্যান্বেষী, যান। আপনাদের মতন কত সত্যান্বেষী আমি অনেক দেখেছি। ব্যোমকেশ এবার কিছু না বলে চেয়ার ছেড়ে উঠিয়ে এগিয়ে যায় হরিপদবাবুর দিকে। তারপর তার কাছে গিয়ে ঝুঁকে পড়ে বলে, সে তো দেখবেনই হরিপদবাবু, কারণ আপনার মতন জোচ্চোরেরা এর চেয়ে অনেক বেশি সত্যান্বেষীর পাল্লা হয়তো পেরেছেন। তবে একটা কথা আপনি ভুলে যাচ্ছেন, আপনি এখন ব্যোমকেশ বক্সির পাল্লায় পড়েছেন হরিপদবাবু, আর সেই ভুলটাই আপনি করে ফেলেছেন। এখন তার মাসুল দিতে হবে যে। আমি অবাকে বলি, কিসব বলছো ব্যোমকেশ? হরিপদবাবু জোচ্চোর? ব্যোমকেশ এবার আমার দিকে ফিরে বলে, একদম ঠিক শুনেছ অজিত, আর শুধু জোচ্চোর নয়, উনি হলেন মস্ত বড় একজন ঠগ। মানে? এবার ব্যোমকেশ কোমরে হাত দিয়ে আমাদের সামনে পায়চারি করতে করতে বলে, আসলে হরিপদবাবুর আসল নাম হলো নিখিল হালদার, একজন দাগী আসামি। নারী পাচার কাণ্ডে একসময় রমরমিয়ে ব্যবসা করেছেন, পরে পুলিশের হাতে ধরা পড়েন। এরপর জেল থেকে বেরিয়ে এসে এক নতুন ব্যবসার পত্তন করেন। কিসের ব্যোমকেশ? ভালো ছেলেদের নিজের মেয়ের থরি ভাড়া করা মেয়ের টোপ ফাঁসিয়ে সেখান থেকে মোটা টাকা আদায় করাই ছিল ওনাদের কাজ। তাহলে সঞ্চিতা? কিছু মনে করো না অজিত, আসলে সঞ্চিতা হলেন বাংলাদেশের মেয়ে। ছোট বয়সে নারী পাচার কাণ্ডে তিনি জড়িয়ে পড়েন। আসলে মেয়ে বদির হওয়াতে তার বাবাই মোটা টাকার লোভে নিখিল বাবুর মতন শয়তানের হাতে তুলে দেন তাকে, আর তারপরে এই পাষণ্ডদের সঙ্গে মিলে এক প্রকার বাধ্য হয়ে এইসব কর্ম করেন। আমি এবার চেয়ার ছেড়ে উঠে এগিয়ে যাই হরিপদবাবুর দিকে, তারপর সপাটে একটা চড় মারি। পুলিশ আটক করেন ওই নিখিল হালদারকে। বাইরে বেরিয়ে এসে আমার মুখ দেখে ব্যোমকেশ বলে, ভায়া, ভালোবাসা হলো একটা কর্পূরের মতন, হাতে বন্ধ রাখলে থাকবে আর খুলে দিলে উবে যাবে। আবার প্রয়োজন হলে আগুন ধরাতেও কিন্তু সাহায্য করে অজিত। তাই এটা আমাদের উপর নির্ভর করে সেটা ব্যবহার করব কেমন করে। আমি বলি, সবই তো বুঝলাম ব্যোমকেশ, কিন্তু তুমি এত কিছু জানলে কি করে? ব্যোমকেশ একটা রহস্যময় হাসি হেসে বলে, আমি সেদিন বেরিয়ে সারাদিন ধরে খোঁজ চালাতে থাকি এই হরিপদ বাবুর উদ্দেশ্যে। আসলে আমার সবকিছুই কেমন যেন তাড়াহুড়োর মধ্যে লেগেছিল। ভালোবাসা তো ভালো জিনিস, কিন্তু তোমার আর সঞ্চিতা দেবীর ভালোবাসাটা কেমন একটা নাটকীয়তা ছিল। না, তোমারটা হয়তো নাটকীয়তা ছিল না, কিন্তু সঞ্চিতা দেবীর ক্ষেত্রে ব্যাপারটা আমার কিরকম উলট পুরাণ লাগে। তাই খোঁজ নিতে থাকি আর জানতে পারি এইসব সত্য কথা। কিন্তু সঞ্চিতা? আসলে সঞ্চিতা দেবী বেঁচে আছেন অজিত। মানে? হ্যাঁ অজিত, উনি নিরাপদেই আছেন এবং খুব তাড়াতাড়ি উনি বাংলাদেশে ফেরত যাচ্ছেন। আমার সঙ্গে দেখা করলো না? আর ভালোই হয়েছে দেখা না করে। অজিত, তুমি তাকে ভুল বুঝেছ ভাইয়া। সঞ্চিতা দেবী আমাদের সাহায্যই করেছেন। আমার মনে হয় তিনি তোমাকে সত্যি করেই ভালোবেসে ফেলেছিলেন, তাই তো ভালোবাসার মানুষটির ভালো থাকার ব্যবস্থা তিনি করে দিয়ে গেছেন। এই বলে ব্যোমকেশ আমার মুখে সিগারেটে ধোঁয়া ছাড়ে। আমার চোখ খুলতে দেখি ব্যোমকেশ আমার কাঁধ ধরে ডাকছে, এই অজিত, তুমি কি তোমার উপন্যাসের নায়িকা সঞ্চিতার প্রেমে ডুবে গেলেন নাকি রে? আমি নিজেকে সামনে বলি, আমি কি কি করছি ব্যোমকেশ? ব্যোমকেশ হো হো করে হেসে উঠে বলে, এই দেখো, তার মানে তুমি সত্যি সত্যি সঞ্চিতাকে নিয়ে স্বপ্ন দেখছো নাকি ভাইয়া? তা তোমার লেখা কদ্দূর হলো? আমি সত্যি স্বপ্ন দেখছিলাম, তার মানে সত্যি
মানুষের প্রবৃত্তি যে কত ভয়ানক হয়ে উঠতে পারে সেটা আজ আমার এই সঞ্চিতা উপন্যাস লিখতে গিয়ে জানতে পারলাম। আমার ঘুমের ঘোরে অবচেতন মনে প্রবৃত্তিরা জন্ম দেয় এই কাল্পনিক চরিত্র সঞ্চিতার। তবে যতদিন ব্যোমকেশের মতন সত্যান্বেষী বন্ধুদের সঙ্গে আমার থাকা, ততদিন যতই প্রবৃত্তিরা মায়া রচনা করুক না কেন, ব্যোমকেশ ঠিক আমাকে সত্যের দিকে নিয়ে যাবে। আপনারা শুনছিলেন শ্রী সোমনাথ ব্যানার্জি রচিত একটি ব্যোমকেশ ফ্যানফিকশন গল্প সঞ্চিতা। গল্পটা আপনাদের কেমন লাগলো সে মূল্যবান কমেন্টটি করতে ভুলবেন না। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন রহস্য ও রোমাঞ্চ টিমকে। নমস্কার।